আজকের গল্প অব্যক্ত। গল্পটি লিখেছেন সঞ্চিতা চক্রবর্তী। সন্ধ্যা থেকে বৃষ্টি হয়ে চলেছে, কখনো ঝিরঝিরে, কখনো বা মুষলধারে। শ্যামপুকুর থানায় বসে ওসি বিমল বিশ্বাসের ঝিমুনি ধরে যাচ্ছিল। কনস্টেবল হারান এসে ডেকে বলল, স্যার, আদা দিয়ে কড়া চা করে এনেছি। দে, ঘুম পেয়ে যাচ্ছিল, চাটা খেয়ে ঘুমটা ভাগাই। মৌস করে সবে চায়ের গ্লাসে চুমুক দিয়েছেন, এমন সময় ফোন বেজে উঠল। হারান ফোনটা রিসিভ করে হাঁ কোথায়, ঠিক আছে বলে রিসিভার রেখে বিশ্বাসের দিকে ফিরে বলল, যেতে হবে স্যার। কোথায়? বাগবাজার বোসপাড়া লেন। বেজার মুখে বিশ্বাস বললেন, চলো দেখে আসি কি হয়েছে। তাড়াতাড়ি কয়েক চুমুকে চা শেষ করে বেরিয়ে পড়লেন। বাগবাজার এই বাড়িগুলো এখনও পুরনো কলকাতার কিছুটা গন্ধ ধরে রেখেছে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখলেন বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে লাল সিমেন্টের রোয়াকে বেশ কিছু লোক বসে আছে। পুলিশের গাড়ি দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। বিশ্বাস ৩-৪ জন কনস্টেবল নিয়ে ভেতরে ঢুকলেন। দেখলেন বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে একজন বয়স্ক মানুষ। পাশে বিছানার পাশে জানালার একটু কাছে রয়েছে আর একজন বয়স্কা মহিলার দেহ। কে দেখেছে আগে? বিশ্বাস জানতে চান। আমি স্যার। মধ্যবয়সী একজন গৃহবধূ এগিয়ে আসেন। সন্ধেবেলা চা দিতে এসে দেখি এই অবস্থা। কে হন আপনি? আমি এই বাড়ির বড় ছেলের বউ। আপনার স্বামী? দাদা ঘরে আছে স্যার, চলাফেরা করতে পারে না তো। বিমল বিশ্বাস মুখ ফিরিয়ে তাকান। বক্তা নিজের পরিচয় দিয়ে বলেন, আমি হীরেন, এই বাড়ির মেজ ছেলে। এনারা আপনাদের বাবা মা, তাই তো? না স্যার, এনারা আমাদের কাকা কাকিমা। আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি। কাকা কাকিমার কোনো ছেলেপুলে ছিল না। কাকা সারা জীবন বদলি চাকরি করেছেন। শেষ জীবনে এসে এই বাড়িতেই থিতু হয়েছিলেন। আমার বাবাই অনেক আগে কাকাকে বলে রেখেছিলেন যে চাকরি জীবন শেষ হলে তুই এই বাড়িতেই ফিরবি। তাই বাবার ইচ্ছেতেই কাকা কাকিমা আমাদের এই বাড়িতেই থাকতেন। বিশ্বাস প্রশ্ন করলেন, মেজ ছেলে বলছেন নিজেকে, ছোট ছেলে কোথায়? সে একজন ড্রামার। ওদের নিজস্ব একটা বাংলা ব্যান্ড আছে স্যার। ওটার হয়ে ফাংশন করতেই বহরমপুরে আছে। খবর পাঠিয়েছি, আসতে কাল হয়ে যাবে। বিশ্বাসের লোকজন এসে লাশ দুটোকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আমরা তাহলে কি করব স্যার? হীরেন জানতে চায়। অপেক্ষা করুন, পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাই। তার আগে মনে হয় না তেমন কিছু করার আছে। ঘরটা সিল করে দেন বিশ্বাস। বাইরে মুষলধারায় বৃষ্টি চলছে। বিশ্বাস গাড়ি নিয়ে থানায় ফিরে আসেন। কি মনে হয় স্যার? হারান জানতে চায়। দাঁড়াও না, রিপোর্টটা আগে আসুক। আর মোড়া ভাঙেন বিশ্বাস। আর ৬-৭ বছর আছে চাকরির, এখন আর এত মাথা খাটাতে ভালো লাগে না। দিন কয়েক পরে পোস্টমর্টমের রিপোর্ট দেখে নড়ে চড়ে বসেন বিশ্বাস। রিপোর্ট বলছে দুজনেরই পেটে বিষ পাওয়া গেছে। বিমলবাবু হারানকে বললেন, গাড়িটা একবার বার করো হে, বাগবাজারে আর একবার যেতে হবে। হীরেনদের বাড়িতে গিয়ে বেলা 10:30 নাগাদ গিয়ে দাঁড়ান বিশ্বাস। রোয়াকের উপর দাঁড়িয়ে বারমুডা পরা বেশ লম্বা একটা ছেলে ঘুম চোখে তখনও দাঁত ব্রাশ করছে। পুলিশ দেখে তড়িঘড়ি ভেতরে ঢুকে বাড়ির লোকেদের ডাকাডাকি শুরু করলো সে। ভিতর থেকে হীরেন ও আরও 2 জন মহিলা বেরিয়ে আসে। হীরেন বিমলবাবুদের ভেতরে নিয়ে যায়। বিমলবাবু ওই বউটিকে জিজ্ঞেস করেন, সেদিন আপনি তো চা নিয়ে ঢুকে এনাদের পড়ে থাকতে দেখেছিলেন। বউটি মাথা নেড়ে সম্মতি জানায়। দুপুরের খাবার কে দিয়েছিল? বউটি বলে, আমার নাম পূজা। ওপরের খাবার ঘরে আমরা সবাই একসাথে বসে খাই। আমি আর আমার ছোটো যা পরিবেশন করি। আগে ছেলেদের খাওয়া হয়ে যায়, তারপর আমি আর উর্মি বসে খাই। উর্মিকে? দ্বিতীয় মহিলা এগিয়ে এসে বলেন, আমি উর্মি, হীরেন গাঙ্গুলির স্ত্রী। বিমলবাবু লম্বা ছেলেটির দিকে তাকিয়ে বলেন, তুমি নিশ্চয়ই ছোট ভাই? ছেলেটি মাথা নাড়ে, বলে, আমার নাম প্রিয়ম। হীরেন বলে, আমরা 3 ভাই, দাদা বীরেন, আমি হীরেন, আরও প্রিয়ম। ড্রাম পেটানো ছাড়া আর কি করো তুমি? প্রিয়ম চুল ঝাঁকিয়ে বলে, পেটাই না, ড্রাম বাজাই। আমি একজন ড্রামার, ওটাই আমার প্রফেশন। এবার পূজা বলে,
আমাদের এই বাড়িতে প্রিয়মই একমাত্র একটু অন্যরকম। আমার হাজব্যান্ড, হিরেন, বাবা এরা সবাই উকিল, কিন্তু ও কিছুতেই আইন নিয়ে পড়াশোনা করলো না। প্রিয়ম বিরক্ত হয়ে বলে, আহা বৌদি ভাই, সবার কি আইন ভালো লাগে? আমার মিউজিক ভালো লাগে, আমি ওটা নিয়েই কাজ করব। বিমল বিশ্বাস ওদের কথাবার্তার মাঝেই অকুস্থলটা ভালো করে নিরীক্ষণ করতে থাকেন। ওনার ভাবভঙ্গি দেখে হিরেন বলে, রিপোর্টে কি আছে স্যার? বিশ্বাস হিরেনের দিকে তাকিয়ে বলেন, আপনার কাকা কাকিমা দুজনকেই বিষ প্রয়োগে খুন করা হয়েছে। আঁতকে ওঠে ঘরের উপস্থিত লোকজন। প্রিয়ম বলে, কিন্তু কাকা কাকিমাকে কে মারবে, আর কেনই বা মারবে? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করছি প্রিয়মবাবু, আর সেটা খুব তাড়াতাড়ি বের করে ফেলব। তারপর ঘরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেন, তদন্তের কাজে বেশ কয়েকবার আমাকে আসতে হতে পারে। গাড়িতে উঠে হারান মুখ খোলে, আপনার মাথায় কি আসছে স্যার? কে করতে পারে খুন দুটো? সত্যি কথা বলতে অকুস্থল থেকে বিশ্বাস তেমন কিছু উদ্ধারও করতে পারেননি যাতে কারোর দিকে তিনি আঙুল তুলতে পারেন। থানার চেয়ারে বসে বিশ্বাস প্রথম থেকে যা যা ঘটেছে সব কিছু মনের মধ্যে সাজাতে থাকেন, কিন্তু কুল কিনারা কিছুই করতে পারছিলেন না। আর তাছাড়া মাথাটা এখন আর সেভাবে চলে না। কিছুক্ষণ চিন্তা করে বাড়িতে ফোন লাগালেন বিশ্বাসবাবু। মেয়েকে বললেন, মিতকে আজ রাত্রে বাড়িতে আসতে বলে দিস। মেয়ের গলায় খুশির সুর। বলে, এবার কিন্তু আমিও ওর সাথেই থাকব। না, তুমি এইসবের মধ্যে ঢুকবে না, তুমি শুধু ফোনটা করে ওকে রাতে আসতে বলে দাও। মিত বিমল বিশ্বাসের ছোট শালীর ছেলে, বয়স 24, পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় শখের গোয়েন্দা। এই ছেলেটিকে বিমলবাবু বড্ড পছন্দ করেন। এর আগেও বেশ কয়েকটা কেসে তিনি মিতের সাহায্য নিয়েছিলেন। এক্ষেত্রেও তিনি বুঝতে পারছিলেন তার বুদ্ধিতে এটা সমাধান তিনি করে উঠতে পারবেন না। রাত 8:15 নাগাদ অফিস থেকে মিত এসে পৌঁছায় বিমলবাবুর বাড়িতে। এসো মৃত্যুঞ্জয়, ভেতরে এসো। পোশাকের নাম মৃত্যুঞ্জয় হলো সে নিজেও এই নামটা খুব একটা পছন্দ করে না, বরং ডাক নামটাই তার ভালো লাগে। হেলমেটটা হাতে নিয়ে হাসি মুখে ঘরে ঢুকে সোফায় জমিয়ে বসে সে। বিমলবাবুর স্ত্রী এসে বলেন, তোর মার সাথে কথা হলো, ওকে বলে দিয়েছি আজ রাতে তুই এখানেই থেকে যাবি। ভাইয়া, আজ অনেক রাত অবধি তুই আর আমি গল্প করব, কেমন? বিমলবাবুর মেয়ে আবদার করে মিতের কাছে। মাথার ঝাঁকড়া চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করতে করতে ও বলে, এর পরের কেসে তোকে অ্যাসিস্ট্যান্ট বানাবো। বাবলি আনন্দে লাফিয়ে ওঠে। তাই? বিমলবাবু বললেন, একদম নয়, এইসবের মধ্যে ওকে একদম ঢোকাবি না। রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে মিতকে নিয়ে বসেন বিমলবাবু। ওকে আগাগোড়া সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলেন। তারপর বলেন, কেসটা সলভ করতে হবে রে, ওপর থেকে চাপ আসছে। এই যে ভদ্রমহিলা মারা গেছেন, তার ভাইয়ের নাকি ওপর মহলের সঙ্গে বেশ ভালো কানেকশান আছে। মিত বলে, আমি কাল বরং বাগবাজারের ওই বাড়িতে যাব তোমার সাথে, কারণ আমি একা গেলে ওরা আমাকে কতটা গুরুত্ব দেবে সন্দেহ আছে। পরের দিন সকাল 7টা নাগাদ বিমলবাবু গিয়ে হাজির হন বাগবাজারের বাড়িতে। বেল দিতে বেরিয়ে আসে উর্মি। ওদের দেখে একটু ঘাবড়ে গিয়ে ভেতরে খবর পাঠায়। একে একে ঘুম চোখে প্রায় সবাই এসে বসার ঘরে জড়ো হয়। ইনি বুঝি নতুন পুলিশ? মিষ্টি হাসি হেসে পূজার দিকে তাকিয়ে মিত বলে, না আন্টি, আমি পুলিশ নই, পুলিশের বন্ধু। তুমি মৃত্যুঞ্জয় দত্ত না? আমি চিনি তোমাকে, প্রিয়মের গলা পাওয়া যায়। তোমার ওই কেষ্টপুরে ঘটা ঘটনাটার কথা মনে আছে? ওটা আমার এক বন্ধুর বাড়ি ছিল। ওদের রাধা গোবিন্দ মন্দিরের গয়না তুমি বের করে দিয়েছিলে আমার সামনেই। হ্যাঁ, ওটা আসলে আমার এক বান্ধবীর মামার বাড়ি। সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম, তাই ওই কাজটা করেছিলাম। হিরেন বিরক্ত হয়ে বলে, তোদের এসব আষাঢ়ে গল্প থামাবি? সাত সকালে শখের গোয়েন্দার গুণগান শুরু করেছে। মিত এইসব কথাবার্তায় অভ্যস্ত। ও আগেই জানতো যে ওকে কোনো উত্তর দিতে এরা চাইবে না, তাই বিমলবাবুকে কি কি প্রশ্ন করতে হবে তার একটা লিস্টও করেই দিয়েছিল। আজ বড় ভাই বীরেনের সঙ্গেও দেখা হয়। দিব্যি ভালো চেহারা, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর ওনার চলার ক্ষমতা আর নেই, সারাদিন হুইল চেয়ারেই থাকেন। দু একটা মামুলি প্রশ্ন করে ওখান থেকে বেরিয়ে থানায় আসে ওরা। কি বুঝলে?
মিত বলে, ভেতরে কোনো একটা গভীর ব্যাপার আছে, যেটা আপাতত সাদা চোখে ধরা পড়ছে না। আচ্ছা মেশো, ওদের বাড়িতে সব থেকে অদ্ভুত ব্যাপার তোমার কোনটা লেগেছে? বিমলবাবু মাথা চুলকে বলেন, ওর বড় ভাই বীরেনের হুইল চেয়ারে বসে থাকার ব্যাপারটা। না, তাহলে? ছোট ভাইটাকে ওরা বিশেষ পছন্দ করে না। হারান বলে, হ্যাঁ, প্রথম দিনও এই ভাইটির সম্পর্কে বড় বউ অনেক কথা বলছিল, যে উকিলের বাড়ি, কিন্তু আইন নিয়ে পড়ল না, ব্যান্ড বাজাতে চলে গেল। বিমল বলে, চেহারা চরিত্র দুই ভাইয়ের থেকে একটু আলাদা, অনেকটা ছোট তো, হয়তো আজকালকার ছেলে বলে এই রকম। মিত বলে, আমায় অফিসে যেতে হবে মেশো, তুমি এক কাজ করো, ওদের বাড়ির সবার ছবিগুলো পারলে আমায় হোয়াটসঅ্যাপ করে দিও তো। ছবি দিয়ে কি হবে? দিও, মনে অনেকগুলো সন্দেহ উঁকি দিচ্ছে, দেখি মেলে কি না। আপাতত আমি অফিস করে আসি, সন্ধ্যাবেলায় সোজা তোমার বাড়িতেই আসছি। সন্ধ্যাবেলায় অফিস থেকে ও সোজা উপস্থিত হলো বিমলবাবুর বাড়িতে। প্রিয়মের ফোন নাম্বার জোগাড় করেছো মেশো? করেছি, কিন্তু হঠাৎ ওর নাম্বার দিয়ে কী হবে? ওদের ব্যান্ডকে তোদের ক্লাবে ডাকবি নাকি? মিথ মাথা নাড়ে, বলে, না, ওই বাড়িতে প্রিয়মই একমাত্র আমার কাজে সাহায্য করতে পারে। সারাদিনে ছবিগুলো দিলে না? ভুলেই গেছি তোকে পাঠাতে, বয়স হচ্ছে তো, বড্ড ভুলোমনা হয়ে গেছি রে। ছবির মানুষগুলোকে বেশ ভালো করে নিরীক্ষণ করে মিথ, তারপর বাবলিকে বলে, তোর বাবার এবারের কেসটা সমাধান যদি করে দিতে পারি, তাহলে মাসিকে বলবি আমার আর তিতিরের ব্যাপারটা যখন বাড়িতে এই পুজোর আগেই বাবাকে বলবো, তখন যেন আমাকে সাপোর্ট দেয়। বাবলি মুখ ভেঙচে বলল, এত বড় ছেলে, চাকরি করছো, তাও বাবাকে এত ভয়? মিত মাথা নেড়ে ল্যাপটপে চোখ রেখে বলে, বাবার কাছে ছেলে যদি কোনোদিন বড় হতো, তাহলে তো হয়েই যেত। বাবার কাছে ছেলে চিরদিন ছোটই থাকে, কিন্তু বুড়ো হলে ছেলেদের নিজের বাবাকে সন্তান সম ভাবতে হয়, বুঝলি? বিমলবাবু ঘরে ঢুকে ওদের সকলেরই ফোন নাম্বার মিতের হাতে দিলেন। মিত বলল, আমি নয় মেশো, ফোনটা তুমিই করো বীরেনবাবুকে, তারপর জিজ্ঞেস করো ওদের পারিবারিক ব্যাপারে। এই যেমন ধরো, ওনার বাবা কি করতেন, দাদার কি করে অ্যাক্সিডেন্ট হলো, এই সমস্ত কিছু জানতে চাও। আর ফোনটা স্পিকারে রেখো। হিরেনের থেকে জানা গেল গাঙ্গুলিরা আসলে 3 ভাই, বাড়ির 2 ভাই উকিল। ছোটজন অর্থাৎ যিনি মারা গেছেন, তিনি ছিলেন সরকারি চাকুরে। এদের বড় দাদা আজ থেকে বহু বছর আগেই মারা গেছেন, তিনি অকৃতদার ছিলেন। হিরেনদের বাবার মা গত হয়েছেন বছর 5 আগে। বাবা থাকাকালীনই হিরেনের কাকা বউ নিয়ে এসে রিটায়ারমেন্টের পর এই বাড়িতে থাকতে শুরু করেন। বিশাল বাড়ি, অনেকগুলো ঘর আছে, বাগান পুকুর সবই আছে। মিত ইশারায় প্রশ্ন করতে বলে, এ বাড়ির মালিকানা কার নামে? মিত নোটিফিকেশানে টুংটাঙা আওয়াজ পেতে থাকে, বোঝে তিতিরের মেসেজ ঢুকছে। ফোনটা নিয়ে বারান্দায় উঠে আসে। মেসেজগুলো পড়ে ওর মুখের ভাব দেখে বাবলি বলে, তিতিরদি টেক্সট, তাই না ভাইয়া? মিত মাথা নাড়ে, বলে, আজ ওকে কতগুলো খবর নিতে বলেছিলাম। আঙ্কেল তো প্র্যাকটিস করেন হাইকোর্টে, অনেক জানাশোনা বন্ধুও আছে, সেই খবরগুলোই দিল। মিত বাবলিকে বলে, 2 কাপ কফি করে আন দেখি, মেশোর সঙ্গে জরুরি কথাগুলো সেরে নি। তারপর বিমলবাবুকে বলে, কি কি খবর পেলে? উনি বললেন, হিরেন বলল ওদের বাগবাজারের বাড়িঘর সব নাকি ওদের ছোট কাকা শচীন্দ্রনাথ গাঙ্গুলির নামেই। মিত বলল, হ্যাঁ, সেটা হওয়াই স্বাভাবিক, কারণ তিতির আমার খবর দিয়েছে। আঙ্কেল ওনার পরিচিত বন্ধুবান্ধবদের থেকে যেটুকু শুনেছেন, সমরেন্দ্রনাথ গাঙ্গুলি অর্থাৎ হিরেনবাবুদের বাবা পশার মোটেই জমাতে পারেননি, বরং হিরেনবাবুর বড় ভাই বীরেন্দ্রনাথ গাঙ্গুলির বেশ কিছুটা পশার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে বসে যাওয়ার জন্য ওনার অবস্থাও বেশ খারাপ। বিমলবাবু বলেন, আরও একটা খবর শুনেছি অন্য একটা দিক থেকে। মিত বলে, কি? এই প্রিয়ম সমরেন্দ্রনাথ গাঙ্গুলি নিজের ছেলে নয়, উনি ওকে দত্তক নিয়েছিলেন, কিন্তু নিজের দুটো ছেলে থাকা সত্ত্বেও হিরেন জন্মানোর বছর 10 পরে ওনার আবার আরেকটি ছেলেকে দত্তক নিতে কেন হলো, এটা আমায় ভাবাচ্ছে। এই কারণেই প্রিয়ম ওদের দুজনের থেকে চেহারায় আলাদা হয়তো। মিত বলল, আমি তিতিরের থেকে যা শুনলাম তা যদি সত্যি হয়,
তবে এই বাড়িঘর সম্পত্তি সবই মৃত শচীন্দ্রনাথ গাঙ্গুলির জন্যই হয়েছে। বীরেন্দ্রনাথের বাবার সঙ্গে এই ছোট কাকার খুব মধুর সম্পর্ক থাকলেও ওনার সেই আর্থিক ক্ষমতা ছিল না যা দিয়ে উনি এত বড় সম্পত্তি ক্রয় করতে পারেন। বিশ্বাস বলেন, কাল সকালে একবার ওই বাড়িতে আবার যাব। তা যাব মেশো, তবে খুব সকালে যেতে হবে, নয়তো আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। পরের দিন সকালে উঠেই সোজা বোসপাড়া লেনের গাঙ্গুলি বাড়িতে চলে যায় ওরা। ড্রয়িং রুমে সকলের জন্য চা করে নিয়ে আসে পূজা। মিত হঠাৎ জিজ্ঞেস করে প্রিয়মকে, তোমার স্কুলিং কোথায়? প্রিয়ম বলে, আমরা 3 ভাই এক স্কুলে পড়েছি। বীরেন ওকে থামিয়ে বলে, আমি আর হিরেন ছোটোবেলায় প্রথমে পাড়ার স্কুলেই পড়তাম, তখন যেমন রেওয়াজ ছিল। তারপর হঠাৎ একদিন আমাকে আর হিরেনকে নিয়ে বাবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলেন। নেহাত বড় জ্যাঠার দৌলতে ইংলিশে আমরা 2 ভাই ছোটোবেলা থেকে পাকাপোক্ত ছিলাম, না হলে খুব অসুবিধা হয়ে যেত। মিত জিজ্ঞেস করে, হঠাৎ পাড়ার স্কুল থেকে সোজা ইংলিশ মিডিয়াম স্কুলে কেন? হিরেন বলে, যতদূর মনে পড়ে আমাদের এই বাড়িটা প্রথমে এরকম ছিল না, নেহাতই ছোটোখাটো ওপরে অ্যাসবেস্টার দেওয়া একটা বাড়ি ছিল। সেদিক থেকে দেখতে গেলে প্রিয়ম আসার পর আমাদের সব কিছুরই পরিবর্তন হলো। মা বলতেন প্রিয়ম খুব পয়মন্ত। বড়জা পূজা ওদের দিকে ফিরে বলল, কিন্তু এই প্রিয়মকে বাবা ঝাড়খণ্ডের কোনো একটা আশ্রম থেকে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে তিনি ওকে নিজেই সে কথা বলেছেন। কিন্তু তোমরা 2 ভাই থাকা সত্ত্বেও উনি প্রিয়মকে দত্তক নিলেন কেন? বীরেন বলে, মার কাছে শুনেছি ওই আশ্রমে বাবা টাকা পয়সা দিতেন। ওখানেই প্রিয়মকে দেখে বাবার ওর উপর খুব মায়া পড়ে যায়, তারপর ওকে সোজা বাড়িতে নিয়ে আসেন। হিরেন বলে, আর ও ছোটো থেকে এতই মিষ্টি বাচ্চা ছিল যে আমাদের ওকে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। মাও ওকে খুবই স্নেহ করতেন। ঝাড়খণ্ডের কোন আশ্রম বলতে পারেন? এটা নিয়ে আমাদের বিশেষ কিছু জানা নেই, তবে বাবার বন্ধু সনাতন কাকু কিছু জানলেও জানতে পারেন। মিত বলে, উনি কোথায় থাকেন? প্রিয়ম বলে, এই তো 2 বাড়ি পরেই। প্রিয়মকে বলে, আমাকে একটু বাড়িটা দেখিয়ে দাও। তারপর বিমলবাবুর দিকে ফিরে বলে, মেশো, তুমি যা যা জানার জেনে যাও, আমি সনাতনবাবুর সাথে কথা বলে রেডি হয়ে অফিসে বেরিয়ে যাব। সনাতনবাবুর বয়স হয়েছে, মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। মিত প্রথম দিন কিছু সুবিধা করতে পারল না, কিন্তু এই কাজ করতে গেলে নাছোড়বান্দা না হলে চলে না। দ্বিতীয় দিন অফিস থেকে ফেরার সময় সন্ধেবেলায় আবার এসে হাজির হলো। সনাতনবাবু বললেন, তোমায় আমার কথা কে বলল হে ছোকরা? এ বাড়িটা তোমায় চেনালো কে? মিত উত্তর দেয়, প্রিয়ম দেখিয়ে দিয়েছে। সনাতনবাবু বললেন, আমি বেশি সময় দিতে পারবো না, বলো কি জানতে চাও? প্রিয়ম কে জেঠু? কেন জানো না? ওকে সমরেন্দ্রনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, দত্তক নিয়েছে। ও সামনের চেয়ার থেকে উঠে এসে সনাতনবাবুর সামনে বসে বলে, এ কথা তো সারা পৃথিবীর লোক জানে। তাদের চোখে প্রিয়ম ও বাড়ির দত্তক সন্তান, কিন্তু আমার চোখ যে অন্য কথা বলছে জেঠু। সনাতন ঘোলাটে চোখে ওর দিকে তাকিয়ে থাকেন। ও ওর মোবাইল ঘেঁটে গাঙ্গুলি বাড়ির সবার ছবি বার করে বলে, প্রিয়ম যদি দত্তক নেওয়া সন্তানই হবে, তবে ওর সাথে গাঙ্গুলি বাড়ি ছেলেদের যে বিশেষত্বটা সেটা মেলে কি করে? সনাতনবাবু বলেন, কি বিশেষত্ব? মিত বলে, আমি দেখেছি লক্ষ্য করে, ওই বাড়ির প্রতিটি ছেলের চোখ ব্রাউন আর মাথার চুল হালকা লাল। এমনকি বীরেন্দ্রর যে ছোট ছোট 2টি যমজ ছেলে আছে তারাও ব্যতিক্রম নয়। আপনি সমরেন্দ্রনাথ বাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, দয়া করে আমায় সত্যিটা বলুন, এটা তদন্তের কাজে লাগবে। সনাতনবাবু বলেন, আর কদিন বাদেই হয়তো আমাকে চোখ বুঝতে হবে। এতদিন যে সত্যি আমি চেপে রেখেছিলাম সেটা আজ বলতে বাধ্য হচ্ছি। প্রিয়মকে সমরেন্দ্রনাথ আশ্রম থেকে এনেছিল ঠিকই, কিন্তু প্রিয়মের দেহে গাঙ্গুলি বাড়ির রক্ত আছে বলেই সে নিয়ে এসেছিল। ঝাড়খণ্ডে দীর্ঘদিন চাকরি করার সুবাদে শচীন্দ্রনাথ ওখানকার একটি মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক বলতে পারো। শচীনের বউ তখন এখানে থাকতো, কেউ কিছুটি টের পায়নি। কিন্তু যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন শচীন্দ্রনাথ দিশেহারা হয়ে যায়। সে মেয়েও খুব ভালো ছিল শুনেছি, সুন্দরী, আর গান গাইতে পারত খুব ভালো। মা আর মেয়ে থাকতো।
শচীন্দ্র বিবাহিত শুনতে পেয়ে সে মেয়েকে বিয়ে করতে জোর দেয়নি, কিন্তু এ বাচ্চাও সে নষ্ট করতে চায়নি। সন্তান প্রসবের সময় জটিলতার কারণে মেয়েটি মারা যায়। তারপর শচীন্দ্রনাথ সমস্ত কথা এসে বড় ভাইকে জানায়। এই যে ঘরে বসে তুমি আছো, এই ঘরে বসেই শচীন আর সমর আমার সাথে পরামর্শ করেছিল। আমরা ঠিক করেছিলাম গাঙ্গুলি বাড়ি ছেলেকে বাইরে আশ্রমে ফেলে রাখবো না। তারপর দত্তক নেওয়ার পরিকল্পনা হয়। প্রথমে ঠিক হয়েছিল শচীন নিজেই বাচ্চাটিকে দত্তক নিয়ে এসে স্ত্রীর হাতে তুলে দেবে, কিন্তু সমরের স্ত্রী খুব বুদ্ধিমতী। সে আমাদের জানায় শচীন্দ্রনাথের স্ত্রী দত্তক শিশু মানুষ করার ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাই খানিকটা বাধ্য হয়ে সমরেন্দ্রনাথ প্রিয়মকে দত্তক নেয় এবং পিতৃপরিচয় দান করে। কিন্তু সমরের স্ত্রী শচীনকে এরপর একার বাইরে চাকরি করতে যেতে দেয়নি। তারপর থেকে বাকি জীবনটা শচীন্দ্রনাথ যেখানে যেখানে বদলি হয়েছে স্ত্রীর সঙ্গেই থেকেছেন। সমরেন্দ্রনাথের স্ত্রী এবার ঠাকুরপুর বিপুল রোজগার থেকে পাওয়া একটা বিশাল অংশ কাজে লাগিয়ে বাড়িঘর তৈরি করা, নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সমস্তটা করেছিল। শচীন্দ্রনাথ অবশ্য তাতে কোনো আপত্তি ছিল না, কারণ প্রিয়ম এই বাড়িতে খুব যত্নেই মানুষ হতো। ও শচীন্দ্রনাথের একমাত্র সন্তান, এটা মনে মনে জানা থাকায় সমর এবং তার স্ত্রী ওকে অত্যন্ত স্নেহ করত। এরপরেই হীরেন আর বীরেন পাড়ার স্কুল ছেড়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়। ছেলেদের কথা চিন্তা করে শচীন্দ্রনাথ নিজের জমানো টাকার একটা বড় অংশ খরচ করে বাড়ির লাগোয়া জমি, বাগান, পুকুর সব কিনে নেয়। মিত সনাতনবাবুকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা থানায় আসে। বিমল বিশ্বাস সবটা শুনে বলেন, কিছু কিছু হিসেব যেন মিলছে, তাই না মিত? কিন্তু মেশো, এই পর্যন্ত সব ঠিক আছে। শচীন্দ্রনাথ গাঙ্গুলি যাই ঘটান না কেন তা তার দাদার সঙ্গে মিলে সামাল দিয়েছিলেন, এবং ওনার অবর্তমানে এরা 3 ভাই এই সম্পত্তির মালিক হতো। তাহলে তাকে খুন হতে হলো কেন? হারান পাশ থেকে বলে, আর সব থেকে বড় বিষয়, তাকে খুনটা করলো কে? মিত বলে, ঘরের লোকই করেছে। পেটে যখন বিষ পাওয়া গেছে, সেই বিষ খাবারের সঙ্গে মিশেই ওনার পেটে গেছে। মেশো, চলো ওখানে। বিমলবাবু হারান আর মিতকে সঙ্গে নিয়ে আবার গাঙ্গুলি বাড়িতে যান। তখন বেলা হয়েছে। পূজা বাচ্চাদের স্কুলে পৌঁছাতে গেছে, বীরেন কোর্টে, প্রিয়ম ব্যান্ডের প্র্যাকটিসে বেরিয়ে গেছে। বিমলবাবু তালা খুলে আবার শচীন্দ্রনাথের ঘরে ঢোকেন। পুঙ্খানুপুঙ্খভাবে সব খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখতে শুরু করেন। হঠাৎ খাটের পায়ের পিছনে একটা ছোট স্টিলের গ্লাস মিতের চোখে পড়ে। খুব সাবধানে বের করে এনে বোঝে ওতে কিছু তরল ছিল, যার খুব সামান্য অংশ হলেও এই কদিনে ভেতরে শুকিয়ে গেছে। হারানকে বলে ওটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করেন। ঘর থেকে বেরিয়ে উর্মিকে প্রশ্ন করেন, দুপুরে সেদিন শচীনবাবু কী কী দিয়ে ভাত খেয়েছিলেন? কাকাবাবু আর আমরা একসাথে বসেই খেয়েছিলাম, একই খাবার ছিল স্যার। আচ্ছা, তারপর উনি আর কিছু খেয়েছিলেন কি? উর্মি কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ, দিদিভাই মৌসুম্বির রস বানিয়ে দিয়েছিল, রোজই করত। বাচ্চারা খেত আর কাকাবাবুও খেতেন। স্টিলের গ্লাসটা তুলে ধরে বিশ্বাস বললেন, এই গ্লাসটা করে খেতেন কি? উর্মি মাথা নাড়ে, হ্যাঁ। এর মধ্যেই মিত 2 ভাইয়ের ঘরে যায়। সবার চোখ এড়িয়ে হাতের ছাপের কিছু নমুনা জোগাড় করে নিয়ে আসে। এর 2 দিন পরে মিতকে ফোন করেন বিমলবাবু। রিপোর্ট এসে গেছে রে। মিত বলে, আমার কাছে পুরো গল্প এখন পরিষ্কার। তুমি থানা থেকে ওদের বাড়ি যাও, আমি আসছি। কাউকে বেরোতে দিও না। বেলা তখন 10:30। গাঙ্গুলি বাড়ির সামনে পরপর এসে দাঁড়ায় শ্যামপুকুর থানার 2টি পুলিশের গাড়ি আর মিতের বাইকটা। এতগুলো গাড়ি একসাথে থামতে দেখে হীরেন অবাক হয়ে যায়। বলে, স্যার, আমার তো কোর্টে বেরোতে হবে। আজ অল্প জিজ্ঞাসাবাদ করে বাকিটা না হয় কালকে করবেন। মিত হেসে বলে, কাল থেকে হয়তো আর এ বাড়িতে আসার আমাদের প্রয়োজন পড়বে না। প্রিয়ম পিছন থেকে বলে, মৃত্যুঞ্জয়, তুমি তাহলে সবটা বুঝতে পেরে গেছো? কে খুন করেছে কাকাবাবুকে? মিত বলে, অনেক কিছু বলার আছে প্রিয়ম। সবাইকে ড্রয়িং রুমে ডাকো, শান্ত হয়ে সবাইকে শুনতে হবে। বিমলবাবু সবাই ঘরে আসার পরে দরজার সামনে গিয়ে দাঁড়ান। মিতের দিকে ফিরে বলেন, তুই বল। ও বলতে শুরু করে,
আপনাদের ছোট কাকা শচীন্দ্রনাথের মৃত্যু একটা গল্পের অবশ্যম্ভাবী উপসংহার মাত্র, যে গল্পে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 40-25 বছর আগেই। আপনারা সবাই জানেন আপনাদের ছোট কাকা বাইরে বদলি চাকরি করতেন। আপনারা এটাও জানতেন যে আপনাদের বাবা প্রিয়মকে ঝাড়খণ্ডের একটা আশ্রম থেকে দত্তক নিয়ে এসেছিলেন। কিন্তু যে সত্যিটা আপনারা কেউ দেখেও কোনো দিন দেখলেন না, সেটা হলো দত্তক নেওয়া সন্তানের মধ্যে এ বাড়ির ছেলেদের জেনেটিক্যালি যে বিশেষত্ব আছে সেটা আসে কি করে। এবার বীরেন্দ্রনাথ মুখ খোলে, বলে, না না, একটু ভুল হচ্ছে। এটা আমরা প্রথমে কেউ লক্ষ্য করিনি ঠিকই, কিন্তু আমার স্ত্রী খেয়াল করেছিলেন। এই নিয়ে ও বাবা মাকে 2-4 বার প্রশ্নও করেছে। তারপর কোনো সদুত্তর না পেয়ে সবটা কাকতালীয় বলে মেনে নিয়েছিল। উনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন বীরেনবাবু, কিন্তু মনে সন্দেহ থেকেই গেছিল। হীরেন অবাক হয়ে বলে, কি বলতে চাইছেন বলুন তো? এবার সবাইকে অবাক করে মিথ জানায়, প্রিয়ম কোনো বাইরের মানুষ নয় হীরেনবাবু, ও আপনাদের নিজেরই খুড়তুতো ভাই। ওর জন্মদাতা পিতা হলেন শ্রী শচীন্দ্রনাথ গাঙ্গুলি। সবাই হাঁ হয়ে যায় এ কথায়। উর্মি বলেন, আর ওর মা? মিথ বলেন, ওকে জন্ম দিতে গিয়েই উনি মারা গিয়েছিলেন। প্রিয়ম অসহায়ের মতন নিচের দিকে তাকিয়ে বলে, আমি নিজের বাবাকে এতদিন কাকা জেনে এসেছি। বিমলবাবু ওর কাঁধে হাত রেখে বলেন, পারিবারিক সম্মান রক্ষার জন্য মানুষকে অনেক সময় অনেক কিছু করতে হয়। তোমার তো ভাগ্য কিছুটা ভালো বলবো যে ওনারা তোমায় অনাথের মতো আশ্রমে না রেখে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বংশ পরিচয় দিয়ে বড় করেছেন। বিমলবাবু বলেন, আর এই যে সেদিন তোমরা বলছিলে ও এই বাড়ির সন্তান হওয়া সত্ত্বেও আইন না পড়ে গান বাজনার লাইনে কেন গেল, এটারও উত্তর আছে। মিত আবার বলতে শুরু করে, প্রিয়মের মা ছিলেন খুব ভালো একজন গায়িকা। তার থেকেই সম্ভবত প্রিয়মের মধ্যে এই সঙ্গীত প্রীতি এসেছে। ঝাড়খণ্ডে চাকরি করার সময় আপনাদের ছোট কাকার সাথে প্রিয়মের মার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়, যার ফলে প্রিয়মের জন্ম হয়েছিল। সমরেন্দ্রনাথ গাঙ্গুলি নিজের ভাইয়ের ছেলেকে অনাথ আশ্রমে ফেলে রাখতে চাননি, তাই নিজের পিতৃপরিচয় দান করে তাকে বাড়িতে নিয়ে আসেন। বীরেন মেজ ভাইয়ের দিকে ফিরে, আমাদের বাড়িতে এমন কোনো ইতিহাস থাকতে পারে আমি কল্পনাতেও আনতে পারিনি এতদিন। মিথ বলে, আপনারা কল্পনা না করলেও একজন কিন্তু জানতো আপনাদের মধ্যে, বলেই পূজার দিকে তাকিয়ে বলে, তাই না আন্টি? আকস্মিকতায় হকচকিয়ে যায় সে। তারপর সামলে নিয়ে বলে, আমি কিছুই জানতাম না, জানবই বা কী করে। এবার বিমল বিশ্বাস বলেন, কিন্তু আপনি সেদিন যে মৌসম্বির রসটা হীরেনবাবুকে দিয়েছিলেন, সেই গ্লাসে আপনি ছাড়া একমাত্র হীরেনবাবুরই হাতের ছাপ ছিল। আর ওই ফলের রসে যে বিষ আমরা পেয়েছি, তার সাথে শচীনবাবু এবং তার স্ত্রীর পেটে থাকা বিষের নমুনা মিলে গেছে পূজা ম্যাডাম। তুমি কাকাবাবুর ফলের রসে বিষ দিয়েছিলে দিদি? কেন? উর্মি চিৎকার করে ওঠে। পূজা বুঝতে পারে তার আর বেরোনোর জায়গা নেই, তাকে সব দিক থেকে আটকে ফেলা হয়েছে। সে মাটিতে মুখ নিচু করে বসে পড়ে। মিত তার সামনে বসে বলে, আমি বলছি আন্টি, পুরোটা যদিও আমার ধারণা, তবু ভুল হলে আপনি বলে দেবেন। তারপর ঘরের বাকিদের দিকে তাকিয়ে বলেন, এই যে ছোটোবেলায় আপনারা পাড়ার স্কুল থেকে বেরিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন, বা আপনাদের বাড়ি পাল্টে এই এত বড় বাগান বাড়ি পুকুর সব হয়েছে, এর সবটাই করেছিলেন শচীন্দ্রনাথ গাঙ্গুলি। প্রিয়ম ছিল তার একমাত্র সন্তান। সে এই বাড়িতে স্নেহে মানুষ হচ্ছে, এইটুকু জানতে পেরেই তিনি খুশি থাকতেন। আপনাদের বাবা মাও ভাইপোর যত্নে কোনো খামতি রাখেননি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। আপনারা 3 ভাই একসাথে হেসে খেলে বড় হয়েছেন। কিন্তু কি বলুন তো, কাকা আর বাবার মধ্যে কিছুটা তো তফাৎ থাকবেই। সম্ভবত শেষ বয়সে এসে শচীন্দ্রনাথ গাঙ্গুলি নিজের স্ত্রীর কাছে তার কৃতকর্ম স্বীকার করেছিলেন। কি তাই তো আন্টি? আঙুলে আঁচলের শেষটুকু জড়াতে জড়াতে পূজা মাথা নাড়ে। মিথ বলে, খুব সম্ভবত ওনারা মনে মনে ঠিক করেছিলেন, যেহেতু প্রিয়মকে তারা খানিকটা বঞ্চিতই করেছেন পিতৃস্নেহ থেকে, তার প্রায়শ্চিত্ত হিসেবে এই বিষয় আশায় যা শচীন্দ্রনাথ গাঙ্গুলির নামে ছিল প্রিয়মের নামে পুরোটাই করে দেবেন। ভুল বলছি আন্টি? এবার পূজা ধীরে ধীরে বলতে থাকে,
সেদিন মৌসুম্বি রসটা এনে বাইরে থেকে শুনি কাকাবাবু বলছেন আজ বিকেলে উকিলকে ফোন করে বলবো মিউটেশনের পেপার তৈরি করতে। শুনে কাকিমা বললেন, তোমার অর্থে তৈরি করা এই বিপুল সম্পত্তিতে তোমার ছেলেরই সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তুমি তো তোমার ভাইপোদের জন্য যথেষ্ট করেছো। তোমার জমানো অর্থ থেকে বরং ওদের জন্য কিছু দিয়ে যেও, কিন্তু বাড়িঘর, বাগান, পুকুর এগুলো তুমি তোমার ছেলের নামেই করে দাও। শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার মনে অনেক দিন ধরে প্রশ্ন ছিল, প্রিয়ম কি করে এই বাড়ির ছেলেদের মতন দেখতে হয়। সেদিন দুপুরে এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। ওদের কথা শুনে বুঝলাম প্রিয়ম আসলে কাকাবাবুর নিজের ছেলে। তাই তখন আর দুবার ভাবার সময় ছিল না। আমি জানতাম ছোট কাকার ফলের রসে কী মেশাতে হবে। 2 গ্লাস রস করে তার মধ্যে আমি বীরেন চিৎকার করে থামাই ওকে। বলে, তোমার হাত দিয়ে দুটো মানুষের প্রাণ চলে গেছে পূজা, দয়া করে কি বিষ দিয়েছ আর আমার সামনে বলো না, আমি আর সহ্য করতে পারছি না। পূজা বিমলবাবুর দিকে ফিরে বলে, কিন্তু আমি বা কী করতাম বলুন। আমার 2 ছোট ছোট ছেলে, স্বামী অকেজো হয়ে আজ 7 বছর ধরে ঘরে বসে আছে। কাকাবাবু সমস্ত কিছু যদি প্রিয়মের নামে লিখে দেন, তাহলে পঙ্গু স্বামী আর ছোট 2টি সন্তান নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বলুন তো। উনি তো আমাদের মাথার উপর থেকে ছাদটাও কেড়ে নিচ্ছিলেন। প্রিয়ম এগিয়ে এসে পূজার হাত দুটো ধরে মাটিতে বসে পড়ে। বলে, বৌদি ভাই, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? সেই কোন ছোট থেকে আমাকে দেখছো তুমি। তোমার মনে হয় এই বাড়িঘর আমার নামে হয়ে গেলে আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিতাম? মিথ বলে, জীবনে প্রথমবার হয়তো শচীন্দ্রনাথ গাঙ্গুলি প্রিয়মের বাবা হয়ে উঠতে চেয়েছিলেন, আর সেটাই ওনার কাল হলো। তারপর উঠে দাঁড়িয়ে বলে, মেশো, এবার তোমার যা যা করার করো, আমি আর এখানে থাকবো না। বেরিয়ে যাওয়ার আগে প্রিয়মের দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত দিয়ে বলে, আমি জানি আজ থেকে তোমার পৃথিবীটা অনেকটাই পাল্টে গেল হয়তো, কিন্তু সব কিছুর শেষে একটা কথাই বলবো, ভালো থাকার চেষ্টা করো। বাইকে স্টার্ট দেওয়ার আগেই মিত তিতিরকে ফোন লাগায়, তোর বাড়ির কাছের কফি শপটায় এসে দাঁড়াতো 8 ঘন্টার মধ্যে। তিতির উত্তর দেয়, মনটা ভালো নেই তাই তো, চলে আয়। মিত বলে, দেখা করতে বললাম তো শুধু, বুঝলি কি করে মনের খবর? তিতির হাসে, যেখানে থাকি সেখানে কি চলছে বুঝবো না। মিত বাইকটা স্টার্ট দিল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।